আচ্ছা দেখেন, আমরা এখানে হচ্ছে একটা ছবি নিয়ে আসছি না। এখন আমাদের গতদিনে আমরা 4টা টুলস দেখছিলাম। তারপরের যে টুল সেকশন, এই টুল সেকশনের মধ্যে আমরা মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখবেন প্রায় 4টা টুলস আছে। ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস এবং স্লাইস সিলেক্ট টুল। তো আমাদের এখান থেকে দরকার পড়বে ক্রপ টুলটা, আর পার্সপেক্টিভ ক্রপ টুলটা মাঝে মধ্যে দরকার পড়ে। ঠিক আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল হচ্ছে যে যখন আমরা কোনো ছবিকে স্ক্যান করি স্ক্যানারের সাহায্যে, তখন দেখবেন ছবিটা একটু বাঁকা হয়ে স্ক্যান হয়। হ্যাঁ, তো তখন পার্সপেক্টিভ টুল দিয়ে আপনি সেটাকে সোজা করে নিতে পারবেন। আর ক্রপের কাজ কি দেখেন, যখনই আপনি ক্রপ সিলেক্ট করছেন তখনই চারপাশে একটা বক্স তৈরি হয়ে গেছে না, একটা বক্স শো করতেছে। এবং অপশন বারে যদি দেখেন এখানে সেট করা আছে রেশিও। তার মানে এখন এটা সেট হবে রেশিও অনুযায়ী। আপনি যদি যে কোনো একটা কর্নার থেকে নেন তাহলে দেখেন ওটা রেশিও মেনটেন এবং হাইটের একটা রেশিও মেনটেন করতেছে। আপনি যেভাবে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন সেভাবে সে একটা রেশিও মেনটেন করবে। আবার এই রেশিওটাকে আপনি পরিবর্তন করে উইথ, হাইট এবং রেজুলেশন এটাতেও সেট করতে পারবেন। উইথ, হাইট এবং রেজুলেশন, ডাব্লিউতে কি উইথ, এইচতে হাইট এবং হচ্ছে রেজুলেশনে যদি আমরা সেট করি তাহলে প্রথমে যেটা আছে, যেই ঘরটা আছে, এটা কত হবে, উইথ, তাই না? কারণ আগে ডাব্লিউ ছিল না, সো এটা হবে উইথ। ধরেন আপনি যদি ফেসবুকের কাভার পিকচারের কথা বলেন, 851/315 একটা আছে, 851/315, তার মানে 851 হচ্ছে উইথ, আর হচ্ছে হাইটটা কত, 315। রেজুলেশন, এই ছবির রেজুলেশন কত আমরা জানি না, আমরা চাইলে ইমেজ থেকে ইমেজ সাইজে চেক করে দেখে নিয়ে আসতে পারি। অথবা আমরা যদি মনে করি যে এটা রেজুলেশন আমরা 300 রাখবো, তাহলে এখানে 300 দিয়ে ওই যে রেজুলেশন ডিপিআই 372 মনে আছে, ওইটাই আমরা এখানে সেট করে দিয়ে জাস্ট হচ্ছে এই যে চেক মার্ক, বা এটাকে আমরা এই যে চেক মার্ক যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কমিট, COMMIT। ঠিক আছে, কমিট। এই কমিটে যদি ক্লিক করেন তাহলে আপনি যতটুকু এরিয়ায় যে সিলেকশনে এখন দেখা যাচ্ছে ভিজিবল, ততটুকু অংশ রিসাইজ হয়ে যাবে। এই দেখেন এক্সিকিউট করতেছে। যাদের পিসির কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত এক্সিকিউট করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজকে যদি আমরা আমাদের প্রয়োজন মতন রিসাইজ করতে চাই। একটা ইমেজ আমার কাছে আছে, এখন সেটা আমি ফেসবুকে আপলোড করতে চাচ্ছি। ফেসবুকে আপলোড করলে পুরোটা তো দেখা যাবে না, তো যতটুকু ফেসবুকের মাপ, সেই মাপ অনুযায়ী আমি হচ্ছে এটাকে রিসাইজ করে নিব। সো ফেসবুকের অনেকগুলো মাপ আছে, তার মধ্যে পুরাতন মাপ যেটা, সেটা হচ্ছে 851/315। আরেকটা আছে মেবি 320 একটার আছে, 815/320 মেবি, এরকম একটা আছে। এটা গুগলে সার্চ করলেই পাবেন। গুগলে লিখে সার্চ করবেন যে ফেসবুক কাভার ফটো, ফেসবুকের গ্রুপের কাভার ফটো, ফেসবুক গ্রুপ কাভার ফটো, এভাবে লিখে সার্চ করবেন। আমরা যদি একটু দেখি কতক্ষণে ক্রপ হোক। পিসিগুলো অনেক স্লো হয়ে গেছে, এই জন্য এক্সিকিউট করতে আরও বেশি সময় লাগতেছে, তা নাহলে এত সময় লাগার কথা না। ওটা এটা, ওহো তাই তো। আচ্ছা, এটা তো 851 ইঞ্চিস না, এটা হচ্ছে পিক্সেল। সো এটাকে আমরা পিএক্স বলে দিব, পিএক্স এ পিক্সেল, আর এটা হচ্ছে পিএক্স, তাই না? এবার ঠিক আছে, এটা ইঞ্চিসে ছিল, বাই ডিফল্ট ইঞ্চিসে ছিল। যেমন এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে রুলারের মতন, মানে স্কেলের মতন। এখানে মাউসের রাইট ক্লিক করলে দেখেন কোনটা সেট করা আছে, ইঞ্চিস। যদি আপনার মনে হয় যে আমি সবসময় ওয়েবের জন্যই কাজ করব, তাহলে পিক্সেলটা সেট করে দিলে বাই ডিফল্ট পিক্সেল সেট করা থাকবে। আর যদি মনে করেন কি থাকে থাকুক, আমি এখানে ইউনিটটা বসায় দিব, তাহলে যেভাবে বসায় দিবেন। সেন্টিমিটারের জন্য সিএম, মিলিমিটারের জন্য এমএম। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে পিক্সেল দিলাম, দেওয়ার পরে আমরা যদি কমিট করে দেই তাহলে এটা আমাদের এখন কিন্তু দেখেন ক্রপ হয়ে গেছে। এখন ক্রপ হয়ে দেখে মনে হচ্ছে যে অনেক ছোট, আসলে কিন্তু এত ছোট না। কারণ আমাদের যেই ইমেজটা ছিল সেই ইমেজটা এমনিতে একটা হাই রেজুলেশন ইমেজ, অনেক বড় ছিল, সেটা ঠিক। বাট 851/315 এত ছোট না। কিন্তু এত ছোট দেখাচ্ছে কেন? এই যে একদম লেফট বটম কর্নারে দেখেন কত দেখাচ্ছে, 12.5%। এখানে যদি দেখতে কষ্ট হয়, এই যে ডকুমেন্টের উপরে দেখেন 12.5% না দেখা যায়। এটা হচ্ছে ভিউ। আমাদের এই ডকুমেন্টটা এখন কত পার্সেন্ট ভিউয়ে আছে, তার মানে এখন আমাদের 12.5% ভিউ আছে।
এর অরিজিনাল সাইজ আমি কত পার্সেন্টে দেখতে পাবো? 100%-এ। তাহলে আমি 100% যদি এটাকে একবারই করতে চাই, কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব। কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+1, তাহলে একবারেই 100% হয়ে যাবে। আর আপনি যদি ম্যানুয়ালি বড় বা ছোট করতে চান, জুম ইন জুম আউট যেটাকে বলি আমরা, এটাকে করার জন্য শর্টকাট কমান্ড Ctrl+, তাহলে জুম ইন হবে Ctrl+, আর Ctrl- প্রেস করলে জুম আউট হবে। দেখেন, আপনি ইচ্ছা মতন, প্রয়োজন মতন, সুবিধা মতন আপনি ছোট বড় করে নিতে পারবেন। Ctrl+, জুম ইন, Ctrl- জুম আউট, Ctrl+1 100%, Ctrl+1 দিয়ে 100%, Ctrl+ দিয়ে জুম ইন, এই যে Ctrl+ দিলে বড় হবে, জুম ইন হবে, Ctrl- দিলে জুম আউট হবে। আর যদি একবারই 100% আনতে চান তাহলে Ctrl+1, ঠিক আছে। আরেকটা হচ্ছে Ctrl+0, Ctrl+0 হচ্ছে ফিট অন স্ক্রিন। ফিট অন স্ক্রিন মানে হচ্ছে এই যে আমাদের দেখেন এটাকে আমরা 100% করার পরও একটু ডান পাশে বাম পাশে একটু ফাঁকা আছে। সো আপনার স্ক্রিন অনুযায়ী, আপনার মনিটরের যে স্ক্রিনটা আছে এই অনুযায়ী সে অ্যাডজাস্ট করবে Ctrl+0 দিয়ে। দেখেন, Ctrl+0 করলে 107%-এ এটা আমার এই স্ক্রিনের জন্য ফিট হচ্ছে। আপনার জন্য সেটা ভিন্ন হতে পারে, স্ক্রিন ওয়াইজ এটা ভ্যারিও করতে পারে। ফুল স্ক্রিন মানে এরপরে আর জায়গা নাই, একদম সর্বোচ্চ দেখানোর মতন যতটুকু এরিয়া সে সেটাকে কভার করছে। তো আমরা 100%-ও যদি দেখি যথেষ্ট আমাদের জন্য এই মুহূর্তে। তাহলে শর্টকাট কমান্ডগুলো মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের ক্রপ টুলের কাজ আর কি। হ্যাঁ, ক্রপ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তারপরে কি আছে? পার্সপেক্টিভ ক্রপ টুল, মানেই তো আমরা কোনো কিছুকে ক্রপ করি। আর পার্সপেক্টিভ মানে কি হবে? আপনি আপনার ইচ্ছা মতন, ধরেন যে এই স্ট্রবেরিটা, এটা একটু ধরেন যে বাঁকা টাইপের আছে, আপনি এটাকে সোজা করে নেওয়ার জন্য আমার কাছে এই মুহূর্তে ওই টাইপের কোনো ইমেজ নাই। দেখেন, আমি একটু বাঁকা করে নিলাম, এই যে এইভাবে করে নিলাম, যেভাবে করে নিলাম, হ্যাঁ, একটা বক্সের মতন নিলাম, এটা বাঁকা করে নেওয়া হয়েছে না? এটাকে যখন কমিট করবেন দেখেন এটা সোজা হয়ে গেছে। তার মানে যদি আপনি কখন স্ক্যান করেন, ছবি স্ক্যান করলে দেখবেন একটু বাঁকা হয়ে থাকে, ছবিকে স্ক্যান করলে বাঁকা হয়ে থাকবে, তখন ওইভাবে আপনি হচ্ছে সোজা করে নিতে পারবেন পার্সপেক্টিভ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে হচ্ছে পাশের যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে ফ্রেম টুল। এই টুলটাও 2020 ভার্সনের আগে পাবেন না, 20 ভার্সন থেকে এই টুলটা অ্যাভেলেবেল হয়। 2020 CC 2020 ভার্সন, এখান থেকে এই ফ্রেম টুল বলে, এটাকে নাম হচ্ছে ফ্রেম টুল। এই ফ্রেম টুলটা অ্যাভেলেবেল হবে। তো ফ্রেম টুলের কাজ কি দেখেন, আমরা যখন অপশন বারে দেখতেছি, ফ্রেম টুল সিলেক্ট করার সাথে সাথে অপশন বারে মাত্র দুইটা অপশন আছে। কি কি? একটা রেক্টেঙ্গেল, একটা ইলিপ্টিক্যাল। একটা রেক্টেঙ্গেল, একটা ইলিপ্টিক্যাল। সো আমি যদি ডকুমেন্টটাতে আসি, ধরেন আমরা এখানে আসলাম, আমাদের এখন সেট করা আছে কোনটা? রেক্টেঙ্গেল। সো আমরা এখানে একটা এভাবে ড্র করলাম, একটা বক্সের মতন। কিছু দেখা যাচ্ছে? লেয়ার প্যালেটে যান, একটা ফ্রেম লেয়ার আসছে, কিন্তু এমনি এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি একটা ইমেজ এনে, ধরেন যে এই ইমেজটাকে এইভাবে ড্র্যাগ করে এনে এটার উপরে ছেড়ে দেন, তাহলে ইমেজটা এই যে বক্সের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারলেন? এই যে বক্সের মধ্যে এটা ঢুকে গেল। আবার ধরেন যদি আমরা এটাকে সার্কেল নেই, এই যে সার্কেল নিয়ে যদি আমরা সার্কেল ড্র করি, এই যে একটা সার্কেল আসছে, এটা কিন্তু সার্কেল রেক্টেঙ্গেলের মতন, কিন্তু এই যে এইখানে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু একটা সার্কেল। এরপরে আপনি একটা ইমেজ এনে, জাস্ট কোনো একটা ইমেজ এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার উপরে ছেড়ে দেন। যখন ছেড়ে দিবেন দেখেন এটা সার্কেলের মধ্যে চলে আসছে, একটা ফ্রেমের মধ্যে চলে আসছে, তাই না? হ্যাঁ। সো যদি আপনারা কখনো মার্কেট প্লেসে এমন কাজ পান যে কোনো একটা ক্লায়েন্টের ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটা কেমন হয়? সাধারণত সার্কেল টাইপের হয় না? তো যদি আপনি মনে করেন যে আমি এরকম একটা সার্কেল নিয়ে প্রোফাইল পিকচারটা সেট করব, সাধারণত ফেসবুকের প্রোফাইল পিকচারের ডাইমেনশন হচ্ছে 350x350 নেবেন। এটা নিলে মোটামুটি পারফেক্ট আসে। ডাইমেনশন হয়তো খুঁজলে অন্য কিছু পাইতে পারেন, বাট 350 নেবেন, এটা ভালো কাজ করে। ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ, যা দরকার হবে গুগলকে জিজ্ঞেস
180-তে সাধারণত একটু ছোট আসে, একটু ব্লারি আসে, পিক্সেলেট হয়ে যায়। 350x350 নেবেন, কোয়ালিটি ভালো আসবে। তারপরে এই যে কাভার পিকচারের জন্য আমি যেমন একটা বলছি 851x315, আরেকটা ডাইমেনশন আছে 820x312। সো এগুলো গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমরা ফেসবুকে ছবি ছাড়ি, ধরেন যে যেটা আমাদের ক্যামেরায় থাকে সেটাই ছাড়ি, তাই না? কিন্তু যদি আমি আমার কাভার পিকচার অ্যাড করি, আমার কাভার পিকচারের জন্য ডাইমেনশনটা সেট করা জরুরি। নিজের প্রোফাইল পিকচারের জন্য না হলেও যদি সেটা আমাদের কোনো কোম্পানির হয়, কোম্পানির হলে সেটা কি আমাদেরকে মেনটেন করতে হবে না? কাটা পড়লে তো হবে না, এটা ডিজাইন করছেন, ডিজাইনের কিছু অংশ কাটা পড়ছে, তাহলে হইলো উদ্দেশ্য সফল হইল না। তাহলে আমরা এখান থেকে দুইটা টুলের ব্যবহার জানলাম। এরপরে একটা টুল আছে আইড্রপার। আইড্রপার টুলটা আমরা যখন কোনো একটা কালার, যেখানে আমাদের কালার আছে, কালার প্যালেট, এখানে আমরা ধরেন যে একটা ক্লিক করলাম, এখান থেকে আমরা কালার সেট করতে পারি না? ওই যে হেক্সাডেসিমেলে কি 6টা ডিজিট থাকে, থাকে না? 10-এর পরে কত হয়, 9-এর পরে কত হয়, 10, 11 হেক্সাডেসিমেলে এই যে আপনার এ বি সি ডি ই এফ পর্যন্ত থাকে, থাকে না? এফ এর মান কত? এফ এর মান 15, কারণ 16 ডিজিট থাকে সর্বোচ্চ হেক্সাডেসিমেলে। তো এইখানে হচ্ছে 6টা ডিজিট থাকতেছে এরকম। এই কোডগুলো, এটাকে বলা হয় হেক্স কোড। এই হেক্স কোড হচ্ছে আপনি কি করতে পারবেন, গুগল থেকে আনতেও পারবেন চাইলে। ধরেন আপনি জানেন না, ধরেন আমি এখানে বললাম টিন কালার। টিন কালার কোনটা? টিন কালার হেক্স কোড। টিন কালার চিনেন? দেখেন টিন কালার হচ্ছে আপনার কিছুটা ওই যে ব্লু টাইপের আর কি। হ্যাঁ, এই যে দেখেন এখানে হচ্ছে একটা কোড দেওয়া আছে, এখানে কোড দেওয়া আছে, বিভিন্ন টাইপের কোড এখানে আপনি পাচ্ছেন। ঠিক আছে, এই যে এখানে আছে, এই যে এখানে কোড দেওয়া আছে। জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে দেখেন গুগলে সার্চ করলেও আমরা কোড পাচ্ছি। আবার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল ধরেন যে গোল্ড কালার। এখন গোল্ড বলতে আমরা কিন্তু আমাদের এক একজনের পছন্দ বা এক এক ধরনের চিন্তা ভাবনা এক এক রকম হবে। কেউ এইটাকেও গোল্ড বলবে, কেউ এইটাকেও গোল্ড বলবে, দুইটাই তো গোল্ড কালার। এটাকেও তো গোল্ডই বলবেন নাকি অন্য কালার নাম আছে, এগুলোকে আপনি গোল্ড বলবেন। এগুলোকেও এটা এটা কি গোল্ড? এটা ইয়েলো গোল্ড, তাই না? আর যেটা হচ্ছে আমরা এদিকে দেখলাম এটা হচ্ছে মেটালিক গোল্ড, মানে যেটা গাঢ় টাইপের সেটাকে আমরা বলি মেটালিক গোল্ড। যেটা হচ্ছে আপনার এই যে একটু ইয়েলো টাইপের সেটাকে আমরা হয়তো ইয়েলো গোল্ড বলতেছি, লাইট গোল্ড বলতেছি। তো এখন এখানে পুরোটাই আপনার কাছে গোল্ড কালার মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে যেটা ভালো বা যেটা গোল্ড, আরেকজন বলবে এইটা তো গোল্ড না, গোল্ড তো এইটা। তার মানে এখানে কি একটা কনফিউশন তৈরি হবে। তো আপনি আপনার এন্ড থেকে ঠিক থাকার জন্য আপনি বলবেন গুগলকে, আপনি গুগলকে বলবেন গোল্ড কালার হেক্স কোড। গুগল যেটা দিবে এটাই। এরপরে যদি কেউ তর্ক করে, দেখেন হেক্স কোডে আমি যখন এটা বসাচ্ছি, এই যে এখন যেটা আসছে এটাই হচ্ছে গোল্ড, রিয়েল গোল্ড হচ্ছে এটা। তারপরে আমরা এখান থেকে যে ভ্যারিয়েশনটা দেখতেছি এটা আমাদের পছন্দ প্রয়োজন মতো। ঠিক আছে, ওকে দিয়ে দিলেন। এই যে ধরেন যে আপনার এখানে কালারটা পরিবর্তন হলো, তাহলে যখন আপনি কালারের জায়গায় যাচ্ছেন তখন এই যে আপনি সিলেক্ট করতে পারতেছেন এখান থেকে যে কোনো একটা কালার। সেমভাবে এটাকে যদি আমি একটু সাইডে সরাই দিই, যদি আমি এটাকে হচ্ছে কোনো একটা ইমেজের উপরে নিয়ে আসি, তাহলে দেখবেন যে ছোটোবেলায় ওষুধ খাইছেন ড্রপ দিয়ে, ওরকম টাইপের একটা ড্রপার তৈরি হয়ে গেছে, ড্রপার দেখাচ্ছে। এই ড্রপার দিয়ে কি করা হয় সাধারণত? ছোটোবেলায় কি করতেন? ওষুধ খাইতেন? আচ্ছা, আমি কখনো এটা দিয়ে ওষুধ খাইনি, আমি এটা দিয়ে খেলছিলাম। তাহলে এটা আমাদের জন্য খেলনা। তো যাই হোক, এই ড্রপারটা কি করে, ধরেন যে যখন এটাকে আপনি হচ্ছে চাপ দিবেন, ও কি করবে? পানিটাকে টানে নিবে, তাই তো? তার মানে এখানে আপনি যখন ক্লিক করতেছেন দেখেন একটা ড্রপারের মতন আসছে, ক্লিক করেন, এই যে কালারটা এখানে সেট হয়েছে। তার মানে আপনি যদি কোনো ইমেজ থেকে করতে চান, নিতে চান, লাইক এই কালারটা আমার দরকার, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এই কালারটা এখানে চলে আসলো। এবং আপনি চাইলে কাউকে হেক্স কোডটাও বলে দিতে পারবেন যে এই ছবিতে তোমার এই অবজেক্টের কালার হচ্ছে অমুক একটা কালার, তার হেক্স কোড হচ্ছে এটা।
ঠিক আছে, এখান থেকে যে কোনো কালার আপনি নিতে পারবেন। যখন ডিজাইন আমরা করি, ডিজাইনে আমাদের কালার মেনটেন করাটা খুবই জরুরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যে ক্লায়েন্ট আমাদেরকে লোগো দিয়ে দিছে, এখন লোগো দিয়ে দিছে, লোগো থেকে এভাবে কালারটা পিক করে নিয়ে কালারটা ব্যবহার করতে পারি আমরা। আমাদের এখানে জমা থাকবে না কালারটা, ওকে দেন, জমা থাকছে, দুইটা কালার জমা রাখতে পারি, দেখেন আরেকটা কালার জমা রাখতে পারি, এই দেখেন জমা রাখা যায়। এই যে যেটাকে সিলেক্ট করবেন সেটাই, যেটা সিলেক্ট করবেন সেটাই, ওকে, দুইটা কালার আমরা জমা রাখতে পারতেছি। তারপর আমরা এখানে কাজ করলে সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই আই ড্রপারটা দেখেন আমি সিলেক্ট করছি, আমি যদি অন্য জায়গাতেও থাকি, মুভ টুলে আছে, বাট যখন আমি এই কালারের উপরে যাব দেখেন অটোমেটিক্যালি আই ড্রপ আমি কিন্তু করি নাই, বিশ্বাস হচ্ছে না। আবার দেখেন এই যে আমি হচ্ছে সিলেকশন টুলে আছি, আমি চলে গেলাম সিলেকশন টুলে আছি না এখনো, আমি এই যে ফরগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করছি, দেখেন ও এক লাফে চলে আসলো আই ড্রপার টুলে। এটার নাম হচ্ছে আই ড্রপার। আই ড্রপার যেটা দিয়ে আমরা কালার পিক করতে পারি। এই যে এখানে কালার পিকার নাম বলতেছে, বাট এটার হচ্ছে আমরা নাম বলি হচ্ছে আই ড্রপার। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আসল কাজ শুরু। আপনাদের সবাই ছবিগুলোকে সব কপি করছেন? পেন ড্রাইভগুলো কোথায় কপি নিচ্ছেন? এটা তো মাত্র কয়েক মেগাবাইটের ফাইল, বুলেট ট্রেনের গতিতে হয়ে যাবে, কপি করে পাস করেন। হ্যাঁ, পিসিতে লাইন পাচ্ছে না, লাইন না পেলে তো কিছু করার নেই। দেখেন কানেকশন ঠিক আছে কিনা, হ্যাঁ কিছু পিসির সমস্যা আছে, এখন লাইন না পাইলে অ্যাডজাস্ট করেন, আশেপাশে দেখেন। কালকে ইনস্টল দেওয়া হয়নি? আচ্ছা, না হইলেও তো কিছু করার নেই, কারণ এগুলো সব হচ্ছে আপনার নতুন করে উইন্ডোজ দিতে হবে, সব কিছু সেট আপ করতে হবে। আসলে এখানকার যেটা হচ্ছে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ নাই, থাকলে সে মেনটেন করতো, বাট এগুলোর এই পদ এখনও ফাঁকা আছে মেবি, কারণ কম্পিউটার ল্যাব যেখানেই থাকে সেখানেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, এখানে সেটা নাই আর কি। আমি জানি না এটা কত বছর আগে সেট আপ দেওয়া হয়েছে, ওইভাবেই চলতেছে মেবি। ওকে, কারণ আমি নিজে লাস্ট ক্লাস নিচ্ছি, না হলেও এখানে ধরেন যে গ্রাফিক ডিজাইনের উপরে 2 বছর হয়ে আসতেছে, সেই সফটওয়্যার এখনও ইনস্টল করা আছে, তার মানে বুঝতেই পারতেছেন অন্তত 2 বছর পর্যন্ত এটার ইনস্টল আর হয়নি, সেট আপ দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা সবাই হচ্ছে কপি করে নেই এবং এখানে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রজেক্ট, আমরা হচ্ছে কাজ পাই এগুলো মার্কেট প্লেসে। এটার নাম হচ্ছে ফটো রিটাচিং, এগুলোর নাম হচ্ছে কি ফটো রিটাচিং। আপনারা যদি একটু মার্কেট প্লেসে যান, আমরা একটু মার্কেট প্লেস থেকে যদি ঘুরে আসি, fiverr.com-এও যদি যান, ফাইবার থেকে আমরা সাধারণত রেফারেন্সগুলো ভালো বুঝতে পারি। fiverr.com, এখানে এসে আপনি যদি বলেন যে ফটো রিটাচিং, নাম কি ফটো রিটাচিং, ফটো এডিটিংটাকে আমরা একটু প্রফেশনাল ভাষায় বলি ফটো রিটাচিং। ওই ফটো এডিটিং যা, ফটো রিটাচিংও একই জিনিস। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই মুহূর্তে 11,000 মানুষ হচ্ছে কাজ করতেছে এই ফটো রিটাচিংয়ের উপরে, 11,000 রেজাল্ট আমার এখানে আছে। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ফটো রিটাচিংয়ের অনেক কাজ আছে, আমি আপনাদের তার মধ্যে 2-1টা কাজ দেখা দিব আজকে। অনেক ধরনের কাজ আছে। এই ফটো এডিটিংটা, ফটো রিটাচিংটা আপনার যে কাজ করে এটা হচ্ছে সিমিলার হলো যে বিউটি পার্লার, তার সব কিছুই ফটোশপ দিয়ে করা যায়। ঠিক আছে, তো যাই হোক, এই যে ফটো রিটাচিংয়ের সার্ভিসগুলো দেখেন, যে ফটো রিটাচিংয়ের সার্ভিস করে টপ রেটেড হয়ে গেছে। টপ রেটেড হওয়ার জন্য মিনিমাম $10,000 ইনকাম করা লাগে, তারপরে আরও অনেক ক্রাইটেরিয়া ফিল করে তারপরে টপ রেটেড হতে হয়। তার মানে শুধু ফটো রিটাচিংয়ের একজন ব্যক্তি সে কী করে ফেলছে, টপ রেটেড হয়ে গেছে। এবং বাকিদেরও যদি দেখেন, ইভোরা নাম ওনার, 516টা কি আছে রিভিউ, তার মানে কাজ করছে আরও বেশি, কারণ সবাই তো রিভিউ দেয় না, তাই তো। তো এইভাবে করে যদি আপনি দেখেন, সবারই দেখেন ফটো রিটাচিংয়ের একটা কাজ $100, একটা কাজ হলো $100, তারপরেও সে কতগুলো কাজ করছে। তার মানে কাজের প্রাইস বেশি হলে কাজ পাওয়া যাবে না, এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি আপনার কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই কি হবে, প্রাইস দিয়ে আপনি হচ্ছে সেল পাবেন। এখানে অনেক ধরনের রিটাচিংয়ের কাজ আছে, যদি আমরা কয়েকটা প্রথমের যেগুলো র্যাঙ্কে আছে এগুলোকে যদি একটু ওপেন করি, দেখেন
ওপেন করলে আমরা যে কোনো কাজ করার আগে আমাদের ইন্সপায়ারেশনের জন্য যে আমি এই কাজটা শিখলে আমি কিভাবে ইন ফিউচারে প্রফিটেবল হব, এই কাজটা আদতে আছে কিনা মার্কেট প্লেসে, সেই জিনিসগুলো বোঝার জন্য আমরা মার্কেট রিসার্চ করে দেখতে পারি। দেখেন তার একটা অর্ডার রানিং আছে ফটো রিটাচিংয়ের, টপ রেটেড এই মুহূর্তে নাই, এর একটা অর্ডার রানিং আছে, তারপরে এরও একটা অর্ডার রানিং আছে টপ রেটেড, এও টপ রেটেড $100, তারপরেও একটা অর্ডার রানিং আছে। হ্যাঁ, আরও যদি দেখেন এগুলো সার্চ করে, এরকম সার্চ করলে দেখবেন যারা র্যাঙ্কে থাকে সবারই হচ্ছে কম বেশি কি আছে, সবারই কম বেশি অর্ডার থাকে। দেখেন ওর 2টা অর্ডার রানিং, এরও 2টা অর্ডার রানিং, এর একটা। সো যারা র্যাঙ্কে আছে মানে আমরা কাজ শিখবো, কাজ শেখার পরে যদি মার্কেট প্লেসে কাজ করি বা যেখানেই কাজ করি না কেন আমাদেরকে র্যাঙ্কে আসতে হবে। মানুষ যেন জানতে পারে যে না আমি এই সার্ভিসটা দিতে পারি, এই কাজটা আমি করতে পারি। ঠিক আছে, যারা দেখবেন যে খুব ট্রাভেল করে, বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, তাদের প্রোফাইলে সবসময় দেখবেন যে এরকম বিভিন্ন জায়গার ছবি শেয়ার করে। সে এটা প্রকাশ করার চেষ্টা করে, শো অফ করার চেষ্টা করে যে আমি হচ্ছে কি ট্রাভেলার, আমি ঘুরতে পছন্দ করি। যাদের বাইক আছে তাদের দেখবেন যে প্রোফাইল পিকচারে একটা ছবি হলেও আছে বাইকের উপরে বসে, থাকে না? এরকম কেউ আছেন যে বাইক আছে কিন্তু কখনো এরকম ছবি তুলেন নাই? আছেন? সাবাস, আপনাকে খুঁজতেছিলাম আমি। মানে একটু ব্যতিক্রম হইতে হবে, তা না হলে আমার মূল্য বাড়বে কিভাবে, তাই না? এটা একটু ডিফারেন্ট হইতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর যারা হচ্ছে বাইক আছে কার নাই কিন্তু কারের সামনে ছবি তুলছেন, ছবি তুলে প্রোফাইল পিকচার দিয়েছেন, তাদেরকে বড় সাবাস। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, দেখেন আমাদের মার্কেট প্লেসে ইরেলিভেন্ট অনেক কাজ পাওয়া যায়। তো আমরা যদি এই কাজগুলো শিখি তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। তো চলেন আমরা হচ্ছে একটু চলে যাই হচ্ছে আমাদের ছবির দিকে। এই যে আমাদের এখানে একটা ছবি আছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এখানে ছেড়ে দিলে ওপেন হবে, অথবা যেভাবে গতকালকে দেখাইছি ফাইল থেকে ওপেন, এই ফাইল থেকে ওপেন করেও আপনারা ওপেন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এই ছবিটাতে কি সমস্যা আছে আমি এটা জুম ইন করে নিলাম। ছবিটাতে সমস্যা কি আছে? স্পট আছে অনেকগুলো, ফেসের মধ্যে অনেকগুলো স্পট আছে। তো এই যে আমরা ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে আমরা এখন রিটাচ করব, এডিট করব। তো ছবি এডিট করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে আপনি যেই ছবিটাকে এডিট করবেন সেটাকে ওপেন করলে সেটার একটা লেয়ার আছেই। এটা কাজ করতে গিয়ে আমার ছবিটা নষ্ট হয়ে যায়, তাহলে যেন সেটাকে কপিটাকে ডিলিট করে দিয়ে আবার আমি অরিজিনালটাতে ফিরে আসতে পারি। বুঝতে পারছেন? ধরেন আমি এডিট করছি, ক্লায়েন্ট বলতেছে যে না হয় নাই, ভুল হয়েছে, তখন আমি কি করব? আমাকে আবার ওই ছবিটা ডাউনলোড করে আনতে হবে। তো দরকার নেই, আমি এই জায়গাটাতে এটা রেখে দিব। ঠিক আছে, তো কপি করার জন্য শর্টকাট কমান্ড কন্ট্রোল জে তে কি লেয়ার কপি না, কন্ট্রোল জে তে লেয়ার কপি। এই যে আমাদের এটা একটা লেয়ার, ছবিটাকে আমরা ওপেন করছি, লেয়ার কপি আছে, লেয়ার আছে, আমরা এই লেয়ারটাকে একটা কপি নিয়ে নিব কন্ট্রোল জে দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল সি তে কিন্তু কপি না, ওই কপি হচ্ছে আলাদা, সিলেকশন নিয়ে কন্ট্রোল সি, ওটা আলাদা। জে হ্যাঁ, জে ফর জ্যাকপট। হ্যাঁ, দেখেন কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি নিলে এখানে আমাদের উপরে চলে আসলো। হ্যাঁ রে ভাই, জে ওই জেলির জে। আর কিভাবে বুঝাই, খাবার দাবার তো খিদা লাগে যায় পরে সকালবেলা। আচ্ছা, দেখেন আমরা কপি নিলাম, এখন এই ছবিটাতে আমরা হচ্ছে কাজ করব। ছবিটার মধ্যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে স্পটগুলোকে আমরা রিমুভ করব। স্পটগুলো রিমুভ করার জন্য ফটোশপের একটা ইনবিল্ট টুল আছে যেটার নাম হচ্ছে হিলিং। দেখেন স্পট হিলিং ব্রাশ টুল। আমি যদি এটার উপরে মাউসে রাইট ক্লিক করি অনেকগুলো টুল আসবে, তার মধ্যে একটা টুল নাম হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। এটা সব ভার্সনেই আছে, CS6 থেকে শুরু করে CC 2024 সব ভার্সনে এটা পাবেন। সো স্পট হিলিং ব্রাশ টুলে যদি আমি ক্লিক করি, নামই বলছি স্পট, তার মানে বুঝতেই পারতেছি এটা দিয়ে স্পট হিল করা যাবে। হিল মানে কি? হিলের বাংলা কি? মুছে ফেলা বা ঢেকে ফেলা, মানে ডিকশনারির অর্থ এটা আর কি। তো হিল মানে হচ্ছে আমরা মুছে ফেলবো। দেখেন যখন আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম তখন মাউসের কার্সারটা একটা কি সার্কেলের মতন হয়েছে। এই সার্কেলটাকে আমরা চাইলে ছোট বা বড় করতে পারবো। কিভাবে? এই যে এখান থেকে গতকালকে এরকম দেখছিলাম না, এখান থেকে আমরা এটাকে ছোটও করতে পারি বড়ও করতে পারি, আমাদের মানে সুবিধা মতো।
ঠিক আছে, এই যে সুবিধা মতো যতটুকু দরকার। দেখেন আমি জাস্ট হচ্ছে এটাকে বড় করে নিলাম, স্পট অনুযায়ী একটা ক্লিক করলাম, স্পট চলে গেছে, দেখেন যাচ্ছে। জাস্ট একটা করে ক্লিক করতে হবে, আর কিছুই করবেন না, জাস্ট একটা করে ক্লিক করলে স্পটগুলো চলে যাবে। যে একটা ক্লিক করেন, দেখেন ওকে। যেখানে আছে এগুলোতে আপনাকে সময় দিতে হবে, একটু সময় নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে অনেকগুলো, একটা ফেসের মধ্যে যেহেতু অনেক প্রবলেম থাকতে পারে, সো জাস্ট হচ্ছে একটা করে ক্লিক করেন, যেখানে ছোট ছোট স্পট পাবেন। এখানে আবার কোনো বড় স্পট থাকলে এটা কিন্তু হবে না, জাস্ট ছোটগুলো দেখেন, জাস্ট ছোট, জাস্ট একটা করবেন, সময় লাগবে, বেছে বেছে ছোটগুলোকে ক্লিক করবেন, দেখবেন স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। হচ্ছে এটা বোঝার জন্য, আরও ভালো করে বোঝার জন্য আমি কোন লেয়ারে কাজ করছি, লেয়ার 1টা, লেয়ার 1-এর চোখ যদি আমি অফ করে দিই তাহলে ভিজিবল হয়ে যাবে আগেরটা। তো আমি যদি চোখটা অফ করে দিই, দেখেন আগে ছিল এরকম, এই স্পটগুলো আমরা রিমুভ করছি। হয়েছে রিমুভ? হচ্ছে না? তারপরে ধরেন যে কোনো একটা জায়গায় একটু বড় করতে হলে প্রয়োজনে বড় করে নেবেন, ধরেন একটু বড় করতে হবে, বড় করে নিলেন, এই যে এই জায়গায় একটু বড় আছে, ক্লিক করলে বড়টা চলে যাবে, তবে অতিরিক্ত বড় না, যে অনেক বড় একটা আপনার স্পট আছে সেইখানে আপনি হচ্ছে হিল করার চেষ্টা করতেছেন, তাহলে কিন্তু হবে না। জাস্ট হচ্ছে মোটামুটি মিডিয়ামে, যে আমি যতটুকুর মধ্যে করতেছি, এই যে আমাদের এখন যে ব্রাশ সাইজটা আছে এর মধ্যেই করবেন আর কি, এর বাইরে যাবেন না, এর চাইতে বেশি বড় করবেন না। দেখেন হচ্ছে, ক্রিম লাগবে, আর কোনো ক্রিম কোম্পানি হ্যাঁ হ্যাঁ করতে পারে, রাইট। সো এই যে আমরা বিভিন্ন সময় বিজ্ঞাপনগুলো যে দেখি, এটা এই কাজটা আমাদের কেন লাগবে? এই যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি না, দেখবেন যে গ্লো অ্যান্ড লাভলির যে বিজ্ঞাপন ছিল আগে, একটা ছবি আছে, তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে আরও কয়েকটা ছবি, প্রত্যেকটা ছবিতে একটু করে পরিবর্তন। এই পরিবর্তনটা কি হয়, কাউকে কি মানে কারো উপরে কি এক্সপেরিমেন্ট চালায় যে তার 7 দিনের ছবি নিবে, তারপরে 7 দিনের ডিফারেন্স? না, দ্যাট মিনস ফটোশপ। এই যে ফটোশপ করা, ধরেন যে প্রথম দিনের জন্য প্রথম কয়েকটা স্পট রিমুভ করে একটা ছবি বানাইলো, সেকেন্ডের জন্য আরেকটা, থার্ডের জন্য আরেকটা, আর ফাইনাল আউটপুটে যায় 7 দিনে শেষ, ঘটনা ঘটে গেছে। ঠিক আছে? আর এটাই ধরেন যে আমরা দেখে কি হচ্ছে, আপনারা ইন্সপায়ার হবেন কেন, এটা মেয়েরা উত্তর দিবে। তো যাই হোক, এখন দেখেন এই যে আমরা এখানে ছোট ছোট স্পটগুলো রিমুভ করতে পারলাম, ঠিক আছে, কি দিয়ে? স্পট হিলিং দিয়ে। এবার যেই জায়গাগুলো ড্যামেজ থাকবে, এই যে বড় যে জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো আমাদের স্পট হিলিং দিয়ে করা উচিত না বা করার সুযোগ নাই, কিংবা দেখবেন অনেকে অনেক কারণে ধরেন যে মাথায় আঘাত পাইছে, একটা দাগ থাকে না, বা ফেসের মধ্যে এরকম হতে পারে, ড্যামেজ থাকতে পারে, কিংবা এই টাইপের ঘটনা ঘটতে পারে। সো বড় যে জায়গাগুলো আছে, ড্যামেজ বলি এটাকে, তখন আর স্পট বলি না, তখন আমরা বলি ফেস ড্যামেজ। কি করতে হবে? রিপেয়ার করতে হবে। ভাষাগুলো হচ্ছে এরকমই। তো এখন যদি আমরা বড় ড্যামেজকে, আমি যখন ক্লাস নিব তখন কাইন্ডলি কেউ পিসিতে হাত রাখবেন না, এটা খুবই বিরক্তিকর। আমি এখানে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি নিতে পারবেন না, কনসেন্ট্রেশন ব্রেক করবে, বুঝতে পারছেন? আমি অনেক শান্তভাবে বলতেছি, ধীরে ধীরে বলতেছি, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আর আপনি ওই সময় যদি পিসি মেনটেন করেন, তাহলে আমার কথাগুলো এক কান দিয়ে ঢুকবে, আর কান দিয়ে বের হয়ে যাবে, বা ঢুকলেও মাথার মধ্যে থাকবে না। আমি আপনাদেরকে সময় দিই না প্র্যাকটিসের জন্য, তো কেন আপনারা এখন টাকাস করতেছেন কিবোর্ড নিয়ে, মাউস নিয়ে? দেখেন, এরপরে আমরা হচ্ছে কি হিলিং ব্রাশের কাজটা করব। হিলিং ব্রাশের কাজটা কি দেখেন, খুবই ইজি। এই যে আমাদের হিলিং ব্রাশটা সিলেক্ট করছি, সেম ভাবে দেখেন একটা ব্রাশের মতোই দেখাচ্ছে, সেম। এখন এই ব্রাশটা কি করবে, এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি, এটা 400 আছে, এটাকে আপনি একটু ছোট করে নেন, আপনি আপনার সুবিধা মতন করে নেন, যতটুকু দরকার, ঠিক আছে। ধরেন যে আমরা 200-র মতন রাখলাম, 200-230-এর মতন রাখলাম, এটা আমার সুবিধা মতো। আচ্ছা, এবার আমি কি করব, দেখেন বাইরে এটা ক্লিক করে নিলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের একটা সার্কেলের মতন আসছে। এখন হিলিং ব্রাশের কাজ হচ্ছে ভালো জায়গা থেকে সোর্স নিয়ে, যে জায়গাটা ড্যামেজ ওই জায়গাটা রিপেয়ার করে দিবে। মানে ধরেন ফেসের এই জায়গাটা ভালো, বা স্পট হিলিং ব্রাশ দিয়ে আমরা একটু ভালো করে নিছি, তারপরে এই জায়গাটাতে একটু ড্যামেজ আছে, তাহলে কি করবে ও, এখন কি করবে, এটাকে ড্যামেজটাকে রিপেয়ার করতে পারবে। মানে ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারিতে কি হয়, এক জায়গাকার স্কিন নিয়ে আরেক জায়গায় রিপেয়ার করা হয়, এটাই তো নাকি? নাকি অন্য কোনো প্লাস্টিক আপনার সার্জারি আপনার অন্যের নাকি, এরকম কিছু হয় কি না?
তার মানে ভালো জায়গাটা থেকে যে জায়গাটা ড্যামেজ হয়ে যায় সেই জায়গাটাকে রিপেয়ার করা অপারেশনের মাধ্যমে, এটাই তো প্লাস্টিক সার্জারি, আমি যদি ভুল না বলি। কেউ কেউ কাউন্টার দিবেন না, তার মানে আমি সঠিক। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাটা আমার ভালো আছে, সো এই জায়গাটা থেকে আমার সোর্স নিতে হবে। সোর্স নেওয়ার জন্য কি করব, এই যে কিবোর্ড থেকে অল্টার, কিবোর্ডের অল্টার আছে না, এই অল্টারটা ধরবেন। যখন এই অল্টার ধরবেন, দেখেন শুধু অল্টার ধরছি, এই যে আমাদের মাউসের কার্সারটা একটা টার্গেট পয়েন্টের মতন হয়েছে, তাই না? যখন টার্গেট পয়েন্টের মতন হবে তখন জাস্ট মাউসের লেফটে ক্লিক করবেন, বুঝতে পারছেন? তারপর অল্টারটা ছেড়ে দিবেন। মানে অল্টার ধরলে যখন মাউসের কার্সারটা আসবে ওই সময় মাউসের লেফট ক্লিক করবেন। এই যে মাউসের লেফট ক্লিক করলাম, তারপরে ছেড়ে দিচ্ছি। সব হয়েছে? এটা দিয়ে আমি সোর্সটাকে কপি করে নিছি। কপি করে নেওয়ার পরে এখন যেই জায়গাটা ড্যামেজ, এই জায়গাটা আমাদের ড্যামেজ না, তাহলে জাস্ট এই জায়গাটাকে একটু এভাবে করে ড্র্যাগ করে দিব, শেষ। এইখানে আমাদের ধরেন যে আমি একটু জুম ইন করে নিলাম, ধরেন যে এই জায়গাটা আমাদের ড্যামেজ আছে, তাই তো? ছোট করে নিলাম আমি। ধরেন এইখান থেকে আমি সোর্স নিব, কিভাবে? অল্টার ধরে একটা ক্লিক করলাম, সোর্স হইল। জাস্ট এই জায়গাটা এখন আর কিছু কিবোর্ড থেকে প্রেস করার দরকার নাই, জাস্ট আপনি একটু ড্র্যাগ করে দেন, চলে যাবে। এইখান থেকে আপনি হচ্ছে সোর্স নেন, অল্টার ধরে কপি করে সোর্স নিলেন, এই জায়গাটাকে ড্র্যাগ করে দেন, যাচ্ছে। এই যে দেখেন এখান থেকে অল্টার ধরে সোর্স নিয়ে এই যে এটাকে আপনি হচ্ছে ড্র্যাগ করে দিলেন, তার মানে এই জায়গার স্ক্রিনটা এখানে রিপ্লেস হয়ে গেল। এখান থেকে সোর্স নিলেন, এই জায়গাটাতে আপনি এভাবে করে ড্র্যাগ করে দিলেন, তার মানে ভালো জায়গাটা কপি, ড্যামেজ জায়গাটাতে প্লেস করে দিলাম। এখন যদি আমি এটাকে ছোট করে দেখেন, একদম প্রথমের অবস্থাটা দেখেন, ডিফারেন্সটা বোঝা যায়। যখন কাজ করবেন তখন মনে হবে যে না আরও মনে কাজ করতে হবে, ডিফারেন্সটা দেখেন, আগে কি ছিল এখন কি করছেন। তার মানে এই জায়গাটা আমরা রিপেয়ার করতে পারি না চাইলে। তো এখন আমি রিপেয়ার করব এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই ড্যামেজটা আমি সোর্স নিব এইখান থেকে, এই জায়গাটা থেকে সোর্স নিব, ভালো জায়গা থেকে সোর্স নিব, তাই তো? এখন এখান থেকে আমি সোর্স নিলাম, সরি অল্টার ধরতে হবে, এই যে অল্টার ধরে সোর্স নিলাম, এখানে আমি ড্র্যাগ করে দিলাম, এই যে ড্র্যাগ করে দিলাম। এখান থেকে আমি সোর্স নিলাম, এই জায়গাটাকে ড্র্যাগ করে দিলাম। প্রয়োজনে আপনি কয়েকবার করে সোর্স নেন, সমস্যা নাই তো। মাউসের লেফট ধরে ড্র্যাগ করবেন, টেনে দেন। যে আমি এখানে নিলাম, মাউসের লেফট প্রেস করে থাকা অবস্থায় এভাবে করে একটু ঘষা দিয়ে দিলাম, মানে হচ্ছে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, অল্টার ধরে সোর্স নিচ্ছি, এই জায়গাটাকে এভাবে করে দিচ্ছি, দেখেন রিপেয়ার হয়েছে। এই যে দেখেন রিপেয়ার হয়েছে না, দেখেন এই জায়গাটা ফিক্স, দেখেন তো ডিফারেন্স। তার মানে এখন আমি যদি এটাতে আরও সময় দিই, পুরো ইমেজটাকে প্রপারলি রিপেয়ার করা যাবে না? যাবে, আরও তো আছে এখানে, আরও কাজ তো করতে হবে। তো এটা কমপ্লিটলি রিপেয়ার করা সম্ভব? ফটো রিটাচে কোনো ধরনের এমন মনে হয়েছে যে ঘষা মজা করছি, এরকম কোনো চিহ্ন আছে এখানে? নাই। তো এটা হচ্ছে আমাদের ফটো রিটাচিংয়ের একটা অংশ, যেখানে আমরা ফেস রিটাচ করলাম। ফেসে হচ্ছে স্পট থাকতে পারে, ড্যামেজ থাকতে পারে, সব কিছুকে রিটাচ করা যায়। একটা বিউটি পার্লারে যা করা যায় এই অ্যাডোবি ফটোশপ দিয়েও তাই করা যায়। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিউটি পার্লার সফটওয়্যার, এই জন্য এটার নাম হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা টুলের কাজ এখানে দেখে ফেললাম। আপনাদের দুইটা ইমেজই দেয়া আছে, মানে এই একটা ইমেজ দেওয়া আছে, আরেকটা ইমেজ এই যে দেখা যাচ্ছে এখানে, দেখেন এটাও দেওয়া আছে। এই ফেসটাতেও দেখেন, এই ফেসটাতেও দেখেন অনেক স্পট আছে, এটাকেও কিন্তু রিপেয়ার করা যাবে, তাই তো? এখন আপনারা একটা কুইক প্র্যাকটিস করে ফেলেন। এই ইমেজগুলো আপনাদেরকে দেয়াই আছে, আপনারা এই ইমেজটার একটু রিটাচ করে আমাকে দেখান, এই ইমেজটা একটু আমাকে রিটাচ করে দেখান। ফোনে হবে, ফটোপিয়াতেও হবে। অপশনগুলোর জন্য ওই যে কয়েকটা আমি ভিডিও করে দিচ্ছি,
দেখেন ইউটিউবে গিয়ে টিউটো স্কিলস লিখে সার্চ করবেন। টিউটো স্কিলস লিখে সার্চ করলে এই যে এটা হচ্ছে চ্যানেল। সো এই টিউটো স্কিলসের এইটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে যে প্লে লিস্ট আছে না, প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখেন ডিজাইনের হাতে খড়ি একটা হচ্ছে আমাদের প্লে লিস্ট করা আছে, 5টা ভিডিও আছে এখানে আপাতত। সো এটাতে যদি যান, এই প্লে লিস্টে যদি যান, তাহলে এখানে হচ্ছে আমাদের ফটোপিয়ার উপরে আমার 5টা ভিডিও করা আছে, যেখানে ফটোপিয়ার ইন্টারফেসটা আপনারা যেটা বুঝতেছেন না, সেই ফটোপিয়ার ইন্টারফেস বোঝার জন্য একটা আছে, ইমেজ রিসাইজ আছে, সিলেকশন টুল আছে, এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনি গুগল থেকে ব্রাউজার যদি ডাউনলোড করতে না জানেন সেই পর্যন্ত দেখানো আছে, এই যে দেখেন, ঠিক আছে। সব কিছু ইন্টারফেসটা বুঝতে হলে এটা দেখে নিতে পারেন। ওকে, যদি ছবির মধ্যে একটু ব্রাইটনেস বাড়াতে চাই, ব্রাইটনেস বাড়াতে চাইলে এই যে এইখানে দেখেন একটা সার্কেলের মতন আইকন আছে, এই যে মাঝামাঝি একদম নিচের দিকে, লেয়ার প্যালেটের নিচের দিকে মাঝামাঝি আছে, এই যে একদম নিচের দিকে লেয়ার প্যালেটের নিচের দিকে একটা ছোট্ট সার্কেলের মতন আছে না, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন ব্রাইটনেস স্ল্যাশ কন্ট্রাস্ট একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমাদের ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের 2টা অপশন চলে আসছে। আমি যদি রাইট সাইডে বাড়ায় দেই তাহলে দেখবেন ছবির ব্রাইটনেস বাড়বে। আর কন্ট্রাস্টটা কি করবে, কন্ট্রাস্ট মানে বিপরীতমুখী, কন্ট্রাস্ট বাড়াইলে ওই ছবির মধ্যে এমন একটা বিপরীত কালার ফুটায় তুলবে যেন ছবিটা ভালো লাগে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেখব কোন অবস্থায় ভালো লাগতেছে, দেখেন কোন অবস্থায় ভালো লাগতেছে এটা দেখব। এবং এইখান থেকে যদি আমরা নেই তাহলে আমাদের এখানে আলাদা একটা লেয়ার তৈরি হবে, নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেহেতু আমরা কালার অ্যাডজাস্ট করতেছি। সো এই চোখটা অফ করলে দেখেন আগে ছিল এরকম, অ্যাডজাস্ট করার পর হচ্ছে এরকম। এই যে কালারের আমি কি একটু আপডেট করছি, কালার উন্নত করছি, এটাকে বলা হয় কালার ইনহ্যান্সমেন্ট। কালার ইনহ্যান্সমেন্ট, ক্লায়েন্ট আপনাকে যে শব্দটা ব্যবহার করবে সেটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট, যে আমার এই ছবির একটু কালার ইনহ্যান্স করে দাও, বা এই ছবিটাকে একটু ইনহ্যান্স করে দাও। ইনহ্যান্স মানে উন্নতিকরণ করা, উন্নতি করা, এখন যা আছে তার চাইতে আরেকটু ভালো করবেন, বুঝা গেল? আচ্ছা, সো হোপফুলি যে আপনারা হচ্ছে এই জিনিসগুলোর কোনো প্রজেক্ট থাকলে বলেন। যে আমাদের ম্যাক্সিমাম পিসিগুলোতে আপনার নিচ্ছে না, যে আপনার ফটোশপটা এটা নিচ্ছে না। ইভেন আমি যখন আমার পিসিতে নিচ্ছে না, 2 দিন ধরে কাজ করলাম, যে আপনার আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে না, কারণ আপনার আসে বসে থাকা লাগতেছে। আর আপনার ডাইরেক্ট তো প্র্যাকটিস না করলে মনে রাখাও কঠিন আছে। তো সেই জায়গা থেকে আমি অনলাইনে কাজ করার চেষ্টা করলাম, যে অনলাইনে ফোন থেকে ইউএসবি ট্রেডিং নিয়ে পিসিতে কাজ করি। ইউএসবি ট্রেডিং দিয়ে মানে যে কাজ করতে যায় সিমে অনেক এমবি খাচ্ছে, যে সেই জায়গা থেকে যদি আপনার পিসি যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনি যদি আমরা অনলাইনে কোনো পিয়াতে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের অনলাইন সার্ভিসটা লাগবে। সেই জায়গা থেকে যদি এক্ষেত্রে যদি বললো যে ওয়াইফাই কানেকশনটা দেওয়া হয় তাহলে আমরা অনলাইনে কাজ করতে পারতাম। পিসি আপনার লোড নিচ্ছে না, এটা হচ্ছে আপনারা আগামীকালকে, আগামী দিনে যেদিন ক্লাস হবে সেদিন আপনারা একটা প্রস্তাব রাখতে পারেন আমার কাছে। কারণ আমরা কিভাবে আসলে বসে থেকে এটা আপনারা এটা প্রস্তাব রাখতে পারেন। দেখেন, প্রথম কথা, আপনারা যখন এই এক্সকিউজটা দিবেন তখন আপনাদেরকে বলা হবে যে এই কোর্সের সরকারি নিয়ম যেটা, সরকারিভাবে যে ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে। বাট তারপর আমি যে বললাম, আমাদের দিনাজপুরে তো সেই আমরা ওই পর্যায়ে আগাই নেই। আমাদের ল্যাপটপ ডেস্কটপ থাকাটা যে দরকার আমরা এটা চিন্তাই করি না, যার কারণে আমরা পিছিয়ে আছি। তা না হলে দেখেন দিনাজপুর মোড়ে একটা ট্রেনিং সেন্টার আছে, নাই? জেসিসি কম্পিউটার কি আজকের কম্পিউটার? আর আপনি আমি যখন ছোট ছিলাম তারও আগের কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাই না? তারপরে যে বিসিই ছিল, আইটি সলিউশন ছিল না? এগুলো দিনাজপুরের যতগুলো ট্রেনিং সেন্টার আছে অনেক জেলাতে এত নাই, পুরো জেলাতে একটা খুঁজে পাওয়া যায় না। আমরা ঢাকায় তো জাতীয় পর্যায়ের কোর্স করে আসছি, সিরাজগঞ্জের একটা ছেলে গেছে, ওর এলাকায় কোনো ট্রেনিং সেন্টারই নেই। ও অনলাইনে ইউটিউবে শিখে সে হচ্ছে টপ রেটেড টপ লেভেলের কাজ শিখছে, আপনি চিন্তা করেন। আর আমাদের দিনাজপুরে এতগুলো ট্রেনিং সেন্টার থাকা সত্ত্বেও এই যে আপনাদের বেসিকের যে অবস্থা, আমি যদি এখন বেসিকের কথা বলি, একটা প্রতিষ্ঠানেরও ইজ্জত থাকবে না। আপনারা যেটা বেসিক শিখতেছেন বললে দোষ হবে,
যে আপনি দোষ ধরেন, কিন্তু আমি এই ক্যাটাগরির, আমি যেহেতু এই লাইনের স্টুডেন্ট, আমি জানি যে আপনাদের কতটুকু শেখা উচিত, ঠিক কি না? যারা এই যে ডিপ্লোমা করতেছেন, এই যে যারা টেক্সটাইল থেকে, তো টেক্সটাইলে 4 বছরে আপনি যেটা শিখবেন, কেউ যদি 6 মাসের একটা কোর্স করে সেই পর্যায়ে কি শিখবে? 4 বছর আর 6 মাস কি এক হবে? অন্তত যাতায়াতের যে ব্যাপারটা, সেটা তো অনেক কিছু শিখতে পারে। তাহলে যে 6 মাস শিখতেছে তার কিন্তু আরও বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল, কারণ আমার কম্পিটিশন তো 4 বছরের মানুষজনের সাথে করা উচিত, ঠিক কি না? কিন্তু আপনারা বলেন যে এই যে যারা 6 মাসের কোর্সগুলো করে তারা কতটা সিরিয়াস থাকে? তারা সিরিয়াসই থাকে না। এই সমস্যাটা হলো এই জায়গাটাতে, মানে আমরা পারবো না এমনটা না। আমাদের যেমন আপনারা একটা দাবি করলেন যে আমাদের অন্তত ইন্টারনেট কানেকশনটা থাকুক বা পিসিগুলো রেডি রাখুক, এই যে আপনারা আজকে বলবেন, হয়তো 2-1টা ব্যাচ যখন অফিসে এটা প্রস্তাব রাখবে তখন হয়তো অফিস ম্যানেজমেন্ট এটা চিন্তা করবে, ঠিক না, যে আসলে এটা করা যায় কিনা। কিন্তু এখন যদি এরকম হয় যে স্টুডেন্ট আসলো আর গেল, করলে করলাম না করলে নেই, তাহলে কেউ চিন্তাও করবে না। তো আপনারা নেক্সট ডেতে ম্যাম যখন আসবে, যেহেতু আমাদের বাধ্যবাধকতা আছে হচ্ছে ল্যাপটপটা মেনলি, বাট তারপরেও যেহেতু আমরা জানি যে আমাদের সবার এটা সম্ভব হয় না, এটা প্রস্তাব রাখবেন যে যদি সম্ভব হয় পিসিগুলো আমাদেরকে একটু রেডি করে দিক, কারণ পিসিগুলো অনেক দিন ধরে উইন্ডোজ কিছুই দেওয়া নাই, ঠিক আছে? যদি এটা একটু সম্ভব হয়, কিংবা ইন্টারনেট কানেকশনটা যদি সম্ভব হয়, এটা একটু বলে দেখেন, যদি সম্ভব হয় অবশ্যই দিবেন। না যাই হোক, আপনারা তো এখানে যারা যে এখানকার স্টুডেন্ট যারা আছেন তারা তো এখানকার মানে ব্যাপার স্যাপারগুলোর সাথে পরিচিতই, এবং আপনারা তো ট্রাস্টেড, প্রতিষ্ঠানের ট্রাস্টেড না? অবশ্যই। তো আপনারা যেহেতু এইখান থেকে শিখছেন, অবশ্যই আপনারা হেল্প করতে পারবেন। তো আপনারা একটু সবাই মিলে একটু প্রস্তাব রাখবেন। হ্যাঁ, না সেটা যাবেই। অনলাইনে আসলে এখনকার সিস্টেম হলো ওয়াইফাই সিস্টেম হতে কত নেট কোথায় খরচ হয় এটার কোনো হিসাব আমাদের থাকে না, কারণ আমরা ওয়াইফাইতে ব্যবহার করি যেহেতু। এবং এই যে ওয়েবসাইটগুলো ওইভাবে বিল্ড করা হচ্ছে, একটা ওয়েবসাইটে যত ভারী ভারী ইমেজ থাকবে ব্যান্ডউইথ নিবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এইটা আপনারা ম্যাম আসলে, ম্যাম আজকে আসবে না, আপনারা হচ্ছে আগামী দিনে, আগামী রবিবারে আপনাদের ক্লাস, তো ম্যামকে একটা প্রস্তাব রাখেন যে যদি সম্ভব হয় করে দিবে। তবে এটা হচ্ছে এক্সকিউজ হিসেবে দিয়েন না, প্রস্তাব হিসেবে দিয়েন, কারণ এটা যেহেতু বাধ্যবাধকতা থাকা, যদি না হয় তাহলে দিনাজপুরে এই কোর্সই বন্ধ হয়ে যাবে। কারণ দিনাজপুরে ল্যাপটপ নেই, স্টুডেন্ট আসতে চায় না, দূরে আসতে চায় না, করে সরকারি প্রতিষ্ঠান, এটা তো আর এখন শহরে নিয়ে যাওয়া সম্ভব না। আর যদি মনে করেন যে না এইভাবে না শিখবো না, বন্ধ হয়ে যাবে, আগামীতে আর কখনো এই ধরনের কোনো সুযোগ দিনাজপুরে আসবে না, শেষ, টোটালি অফ। বুঝতে পারলেন? তো এই জন্য আপনারা হচ্ছে প্রস্তাব রাখেন, যদি সম্ভব হয় ইনশাল্লাহ করা হবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা হচ্ছে এইখান থেকে পরের যেটা আছে প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার টুল। এই প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার, এই দুইটা টুল নিয়ে আমরা একটু দেখি। প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার টুল দুইটাই একই টাইপের কাজ করে, এবং এটাও একটা ক্লায়েন্ট প্রজেক্ট। অবজেক্ট রিমুভ, কোনো একটা ছবি থেকে কোনো একটা অবজেক্টকে রিমুভ করার জন্য, হ্যাঁ চলছে স্যার, আমাদেরকে অবজেক্ট রিমুভ টুলের হিসেবে প্যাচ টুল অথবা কন্টেন্ট আওয়ার টুল ব্যবহার করতে হয়। প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার টুল একই কাজ করে, বাট হচ্ছে কন্টেন্ট আওয়ার টুলের পারফরমেন্স আরও বেশি ভালো হয়। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরেন যে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, এই যে একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসলাম, এই ইমেজের মধ্যে ধরেন আমরা এই অবজেক্টটাকে রিমুভ করতে চাচ্ছি। এই অবজেক্টটাকে রিমুভ করতে চাইলে আমরা প্যাচ টুলে যাব, প্যাচ টুলে সিলেক্ট করে আমরা এটাকে এভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করব। জাস্ট প্যাচ টুলে থাকা অবস্থায় এভাবে করে সিলেক্ট করা যায়, বুঝা গেছে? এটা কিছুটা লেসো টুলের মতোই কাজ করবে। লেসো টুলে যেভাবে ফ্রি হ্যান্ডে সিলেকশন নিচ্ছিলাম ওই সেমভাবে সিলেকশনটা নিবে। তো সিলেকশন নেওয়ার পরে দেখেন এই যে আমাদের মাউসের কার্সারটা একটা অ্যারো চিহ্নের মতন শো করতেছে। সো আপনি যদি এটাকে এখন মাউসের লেফট ধরে এভাবে করে নিয়ে যান, যে জায়গাটা ভালো, যে জায়গাতে অবজেক্ট নাই সেই জায়গাটা নিয়ে গেলে দেখবেন ওই জায়গাটা রিপেয়ার করার চেষ্টা করবে, রিপ্লেস করার চেষ্টা করবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দেন, দেখেন এই যে অবজেক্টটা চলে গেছে, কিন্তু একটু প্রবলেম তো অবশ্যই হয়েছে, এটা দাগ পড়ে গেছে না, এটা দাগ টাগ পড়ে গেছে। যা কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসা যায়। কন্ট্রোল জেড দিলে 20 ধাপ পর্যন্ত পিছনে ব্যাক করবে, 20 ধাপ কন্ট্রোল জেড দিলে। কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, এইভাবে 20 ধাপ পর্যন্ত পিছনে আসবে। তাহলে প্যাচ টুল দিয়ে আমরা দেখলাম যে অবজেক্টটাকে রিমুভ করা যায়, বাট এখানে কিছু প্রবলেম থাকতেছে, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি কন্টেন্ট আওয়ার মুভ।
কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ কি হবে? কন্টেন্ট আওয়ার মুভ টুলও হচ্ছে সেমভাবে কাজ করবে। এই যে সেমভাবে আমরা হচ্ছে লেসো টুল দিয়ে যেভাবে নিতাম বা প্যাচ টুল দিয়ে যেভাবে সিলেকশন নেওয়া যায়, এভাবে করে অবজেক্টের চারপাশ থেকে একটা সিলেকশন নেবেন। এই যে একটা সিলেকশন নিলেন, ঠিক আছে। এরপরে চলে যাবেন নেভিগেশন মেনুর এডিটে ক্লিক করবেন। এখানে দেখেন কন্টেন্ট আওয়ার ফিল নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। কন্টেন্ট আওয়ার ফিলে ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে, দেখেন এই যে পপ আপ আসতেছে, দেখেন গায়েব হয়েছে, এখানে দেখা যাচ্ছে না, গায়েব চলে গেছে। অ্যাপ্লাই করেন, ওকে করেন, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলেন। দেখেন তো আগেরটার চাইতে এটা বেটার পারফর্ম করছে না, ফ্রেশ হয়েছে না। এখন এইখানে যে শ্যাডোগুলো আছে, এখানে কিছু শ্যাডো আছে না, এই শ্যাডোগুলো যদি আমরা হচ্ছে এই বালুর সাথে মিলাই দিতে পারি তাহলে, কারণ এখানে আমরা তো শ্যাডোটাকে তো বসাইতে পারবো না, শ্যাডোটা তো এমনি বসবে না, তো শ্যাডোটাকে রিমুভ করে দিতে পারি। তো শ্যাডোটাকে রিমুভ করার জন্য এখানে দেখেন তার নিচে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। হিলিং ব্রাশ টুল দেখছেন, এই ক্লোন স্ট্যাম্প টুল হিলিং ব্রাশ টুল একই জিনিস, সোর্স নিয়ে কপি করে পেস্ট করতে হবে। কিন্তু হিলিং ব্রাশটা ফেসের জন্য, কারণ যেহেতু মানুষের ফেসের কালার টোনটা একটু ভিন্ন রকমের হয়। আর ফেস বাদ দিয়ে যেগুলো করবেন সেটার জন্য ক্লোন স্ট্যাম্প টুল। দেখেন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম, এই যে বড় করে নিচ্ছি। এবার অল্টার ধরে এই যে আমি সোর্স কপি করলাম, তারপরে হচ্ছে এইভাবে করে যদি আমরা পেস্ট করে দেই, আচ্ছা এখানে আমাদের হচ্ছে এই যে কারেন্ট লেয়ারটাকে আমরা অল লেয়ার করে দিব। অল লেয়ার করে দিলাম এই যে এই জায়গাটাতে কারেন্ট লেয়ার, মানে স্যাম্পল কোথা থেকে নেবে অল লেয়ার আমরা করলাম। অল্টার ধরে সোর্স কপি করলাম, তারপরে এই যে এই জায়গাগুলোকে এভাবে করে দেখেন দিলে এক হয়ে যাচ্ছে না সব। এই যে এভাবে করে আপনি এক করে দিতে পারবেন, কোনো শ্যাডোর দরকার নেই আমার এই মুহূর্তে। তার মানে এখানে যে একটা অবজেক্ট ছিল সেটা আর এখানে বোঝা যাবে না। সো এটাকে বলি আমরা অবজেক্ট রিমুভ। যেখানে যেই ধরনেরই আপনার অ্যাডজাস্ট করা দরকার, যে এইখান থেকে আমি এইটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এই পাশটাকে আমি এইভাবে করব, করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই যে আমরা এই ধরনের ইমেজ কখন পাই, ধরেন যে আপনি একটা সি বিচে গেছেন বা আপনি সরকারি কলেজের মাঠে ছবি তুলছেন, ছবিটা খুবই ভালো আসছে, ডিএসএলআর দিয়ে তুলছেন, ঠিক আছে, পাশে একটা গরু চলে আসছে ফ্রেমের মধ্যে, ফাঁকা মাঠ, ছবি তুলছেন, পাশে গরু। এখন আপনি চাচ্ছেন ছবিটাকে ফ্রেম করবেন, পারবেন? পারবেন? ধরেন যে এইখানে আপনি, পাশে গরুটা ধরেন যে তাকায় আছে, ওইটাকে যদি ফ্রেম করেন কেমন হবে? ফেসবুকেও ছাড়তে পারবেন না। তো তখন আপনি কি করতেছেন, যে গরু একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আপনি রিমুভ করে দিলেন। তো ক্লায়েন্টরাও আপনাকে ধরেন যে বিভিন্ন জায়গায় ধরেন যে ট্রাভেলিংয়ে গেছে, যেমন সি বিচে যদি আপনি যান প্রচুর মানুষ থাকবে স্বাভাবিকভাবেই। তো ধরেন যে আপনি একটু ফাঁকা জায়গা খুঁজে নিছেন, একটা ছবি তুলছেন, ওই সময় একটা মানুষ হঠাৎ করে ফ্রেমে চলে আসছে, ছবিটা সুন্দর আসছে, আপনি কি করবেন? তাকে সহ তো আর ফ্রেম করবেন না, করবেন? আর ছেলে মানুষের জন্য তো আরও রিস্ক, যদি মেয়ে মানুষ ফ্রেমে চলে আসে, ঠিক না? তো তখন আপনি কি করলেন, অবজেক্টটাকে রিমুভ করে দিলেন প্রফেশনালি। সো এই কাজটা কিন্তু মার্কেট প্লেসেও পাওয়া যায়। এই অবজেক্ট রিমুভের এটা বিভিন্ন টাইপেরই হতে পারে, শুধু এইটাই যে এই টাইপেরই হবে যেগুলো উদাহরণ দিলাম এই টাইপেরই না, যে কোনো টাইপের হতে পারে। সো এই কাজগুলো কিন্তু খুব দ্রুত আমরা করে ফেলতে পারি, কিন্তু এগুলো প্রজেক্ট বেস কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এগুলো হচ্ছে পার্ট অফ ফটো রিটাচিং। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি টুল আছে, কারণটা আছে রেড আই টুল। রেড আই টুলের কাজটা এখন আর খুব একটা দরকার হয় না আমাদের, এগুলো মার্কেট প্লেসে আগে কাজ পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এই যে চোখের মধ্যে, চোখের মনিতে রেড ইফেক্ট, এটা কেন পড়ে? লেন্সের কারণে। রাতের বেলা ছবি তুললে লেন্সের কারণে এরকম রেড ইফেক্ট পড়তে পারে। তো এখন যদিও পড়ে না, এখনকার লেন্সগুলো অনেক উন্নত। তো এরকম যদি কোনো ধরনের ইফেক্ট, রেড ইফেক্ট পড়ে যায়, তাহলে এখানে দেখেন একটা রেড আই টুল নামে একটা আলাদা ডেডিকেটেড টুল আছে। এই টুলটাতে আমরা ক্লিক করলাম, যেহেতু ছোট জায়গা, বাট আমাদেরকে নিতে হবে বড় করে একটা ড্র্যাগ, ঠিক আছে, বাইরে থেকে বড় করে ড্র্যাগ করলে দেখবেন চলে গেছে এক ক্লিকেই। যাতে এভাবে করে বড় করে একটু নেবেন, ছোট করে নিলে হবে না, বড় করে নেবেন, তাহলে এই ইফেক্টটা, রেড ইফেক্টটা ছবি থেকে চলে যাবে। আপনার ছবিতে যদি এরকম রেড ইফেক্ট থাকে, এই টুলটা সিলেক্ট করে বড় করে এইভাবে করে জাস্ট একটা ড্র্যাগ করবেন, তাহলেই চলে যাবে, আর কিচ্ছু করতে হবে না।
এটা দিয়ে এভাবে করে বড় করে নিতে হবে। যদি এখন আপনি বড় করে না নেন, ধরেন যে আপনি বলছেন যে এতটুকু জায়গার জন্য এত বড় নেওয়ার কি দরকার, আমি এতটুকু জায়গা নিলেই তো হয়, হবে না। দেখছেন, এই যে দেখেন, এটার কোয়ালিটি কি ভালো হবে? ভালো হচ্ছে, দেখেন তো, বারবার করতে হচ্ছে আর একটা দাগ পড়ে যাবে। তো এই জন্য কী করতে হবে, বড় করে নিতে হবে, বড় এরিয়া নিতে হবে, তাহলে একবারই চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা শুধু লালটাই ধরবে, নামই হচ্ছে রেড আই। এই জন্য যদি ছবিতে ক্যামেরার লেন্সের কারণে রেড ইফেক্ট আসে, এটা আগে ধরেন যে আপনার মানে একবারে 500-1000 করে ইমেজ আসতো ক্লায়েন্টদের, 500-1000 ইমেজ আপনি হচ্ছে একবারে দুইবারে একটা বিভিন্ন ধরনের টুলস আছে, সেটা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এগুলো করা যায়। তো আগে এগুলো করা যেত, এখন এগুলো দরকার হয় না, কারণ এখন হচ্ছে ক্যামেরার লেন্সের ইয়াটা এতটা মানে নিম্নমানের, এখন অনেক উন্নত। লাল টিপ না, লাল টিপ যাওয়ার কথা না, কারণ এটা শুধু এই যে চোখের উপরেই কাজ করবে, এই জায়গাটাতে কাজ করবে। আপনি হচ্ছে যদি লাল টিপ সরাইতে চান তাহলে আপনি হচ্ছে হিলিং ব্রাশ ব্যবহার করবেন না, এটা যাওয়ার কথা না। এটা যেহেতু আই এর জন্য, এটা শুধু আই এর উপরেই কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, আইটাকেও টার্গেট করবে, মানে এই যে সফটওয়্যারগুলো যে তৈরি করা হয়েছে এটা ডিটেক্ট করার তো একটা ব্যাপার আছে, তাই না? এই জন্য যাক, চিন্তা করছেন, ভালো চিন্তা করছেন, একটু বাইরে চিন্তা করছেন। আচ্ছা, আবার কে যেন মাউস নিয়ে খাটাস খাটাস শুরু করছেন। আপনাদের পিসি চলে না তো মাউস চলে কিসের জন্য? এখানে অন্তত মনোযোগ দিয়ে দেখেন, বাসায় যা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে এই ইমেজটাকে আমরা করতেছি, এই ইমেজটা আপনারা এই এখন যে কাজটা দেখাবো, এই কাজটা আপনারা ইন্টারন্যাশনালি এবং লোকালি দুইভাবেই করতে পারবেন, দুই জায়গাতেই করার পসিবিলিটি আছে, ঠিক আছে? এখানে একটা টুল আছে, যে দেখেন এই জায়গাটাতে একটা টুল আছে, মাউসে রাইট ক্লিক করলে কালার রিপ্লেসমেন্ট টুল নামে একটা টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল। এখন এইখানে আমি যদি ধরেন কালারটাকে চেঞ্জ করে দেই, যে আমি এখানে সবুজ রাখলাম, ধরেন যে আমরা সবুজ কালার দিলাম, ফরগ্রাউন্ডে সবুজ রাখলাম, ফরগ্রাউন্ডে যেই কালারটা দিব সেই কালারটা দিয়ে আমরা এখানে এটাকে রিপ্লেস, এভাবে করে ড্র্যাগ করলে রিপ্লেস হবে। দেখেন কালারটা সবুজ দিছি না, যেখানে আমি ড্র্যাগ করতেছি, ব্রাশ করতেছি, ওই জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হচ্ছে না? তার মানে রেড বেরি গ্রিন বেরি হয়ে গেছে, মানে অসাধু ব্যবসায়ী পাকা জিনিসকে কাঁচা করে দেওয়ার পসিবিলিটি তৈরি করতেছে। সো এটা দিয়ে একটা ইমেজের শেপটাও ঠিক আছে না, যেভাবে রিফ্লেকশনটা থাকার কথা সেম থাকতেছে। সো এই কালার রিপ্লেসমেন্ট দিয়ে আপনি কালার রিপ্লেস করতে পারবেন, যে কোনো টাইপের কালার রিপ্লেস করা যাবে। এই কালারটা নিয়ে নেবেন এখানে, তারপরে যাকে রিপ্লেস করতে চাবেন তাকে এইভাবে করে ড্র্যাগ করবেন। তো এই কালারটা এখানে যখন কালারের সাথে ব্লেন্ড হচ্ছে তখন কি হয়েছে, একটু হালকা হয়ে গেছে আর কি। সবুজটা সবচেয়ে ভালো কাজ করতেছে এখানে, তাই না? হ্যাঁ, এই যে ঠিক আছে। তো এইভাবে করে আপনি কখনো ছোট করবেন, বড় করবেন, সাইডগুলোকে করার জন্য একটু ছোট করে নিতে হবে, তাই তো? আর যদি সবগুলো করতে চান, যে সবগুলোই আমি হচ্ছে গ্রিন করব, তাহলে সেই ক্ষেত্রে ছোট বড় করার কিচ্ছু নাই, যত বড় খুশি নেন, বড় খুশি নেন, এইভাবে করে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে যান, ফরমালিন মানেন, ঠিক আছে? এই যে এইভাবে করে যেখানে যেখানে দরকার রেডটা আমরা হয়ে যাবে। তাহলে আপনার হচ্ছে এই রেড বেরির চাইতে আমরার দাম বড় বেশি হবে, এভাবে দিয়ে বিক্রি করে দেবেন, বাস এই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা কালার রিপ্লেস করতে পারতেছি। এখন আমাকে তো সাধারণত এইসব ভেজাল কাজ করতে দিবে না ক্লায়েন্ট, এগুলো কাজ করতে দিবে না। আমাকে দিবে কি ধরনের কাজ করতে? আমাকে দিবে ধরেন যে প্রোডাক্টের ইমেজ দিবে। এই যে প্রোডাক্টের ইমেজ দিল, যে এই প্রোডাক্টের ইমেজটা আছে, কালার আছে কি, এটা হচ্ছে আপনার ব্লু কালার, ঠিক আছে? আপনি নেভি ব্লু কিভাবে বুঝলেন? ছবি তো দেওয়া আছে না? আচ্ছা, আমি বললাম যে আপনি এখানেও বুঝে ফেলছেন কিভাবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ব্লু কালারের একটা জ্যাকেট, তাই তো? তো ক্লায়েন্ট আপনাকে এরকম ইমেজ দিবে, দিয়ে বলবে যে আমার এই জ্যাকেটেরই 3টা 4টা 5টা কালার ভেরিয়েশন আছে, তো এগুলোকে জাস্ট হচ্ছে একটু কালার
এখানে ক্লিক করলে আরেকটা অপশন পাবেন হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনি যদি হিউটাকে এখানে চেঞ্জ করেন, দেখেন কালার পরিবর্তন হচ্ছে কি না, হয়েছে? দেখেন হিউটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, স্যাচুরেশন দিয়ে আপনি হচ্ছে কালারটার ভিন্নতা আনতে পারবেন, ঠিক আছে? কতটা আপনি হচ্ছে ডার্ক রাখবেন, কতটা লাইট রাখবেন সেটা করতে পারবেন। স্যাচুরেট মানে হচ্ছে কালারটা আরেকটু বেশি উজ্জ্বল করে দেওয়া, আর ডিস্যাচুরেট মানে কালারটাকে পুরাতন টাইপের করে দেওয়া, মানে কালারটাকে হালকা করে দেওয়া। তাহলে আগে ছিল আমাদের কি কালারের? ব্লু কালারের। এখন ক্লায়েন্ট বলতেছে আমার রেড আছে, ব্লু আছে, পার্পল আছে, ভায়োলেট আছে, হইতে পারে না? তো আপনি তখন এইভাবে করে কালারগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন, এইভাবে করে কালার অ্যাডজাস্ট করে দিবেন। এখানে এইভাবে সরাইলে সব ধরনের কালারই পাবেন। এটা কোন কালার? না, এটা হচ্ছে এটা হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে ভায়োলেট। আপনাদের এখানে একটু রেডিশ টাইপের মনে হচ্ছে, এটা হচ্ছে ভায়োলেট কালার সেট করা আছে। তো যাই হোক, তাহলে আমরা কি পারলাম কালার পরিবর্তন? আমরা এখন দেখেন এই যে এই প্রোডাক্টের কাজগুলো কেন আপনাকে দিবে বুঝতে হবে। যে একটা ফটোগ্রাফার যখন ফটোগ্রাফি করবে একটা ছবির জন্য, তখন যে চার্জ করবে, ধরেন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি যে একটা ফটোগ্রাফিতে খরচ হচ্ছে 100 টাকা, একটা প্রফেশনাল ফটোগ্রাফার ধরেন যে 100 টাকা খরচ করতেছে, নিচ্ছে পার ইমেজের জন্য। তো যদি 5টা কালার ভ্যারিয়েশন থাকে, তাহলে টোটাল 5টা ইমেজ মানে ছবি তুলতে কয় টাকা লাগবে? 500। আর যদি একজন এডিটরকে দেওয়া হয়, সে তার প্রায় 90% লেসে করে দিবে, কারণ তার তো আর এত খরচ নাই। খালি সফটওয়্যারটাতে ওপেন করবে, কালারটা স্যাচুরেশন হিউ পরিবর্তন, সে ধরেন যে নিবে 10 টাকা পার ইমেজ। তাহলে 5টা ইমেজের জন্য একটা ইমেজ খরচ করছে ধরেন 100 টাকা দিয়ে তুলে নিছে, আর বাকি 4টার জন্য 40 টাকা। টোটাল কস্ট কত? 140 টাকা। 100 টাকা দিয়ে একবার ছবি তুলছে, বাকি 4টার কালার পরিবর্তন করে নিছে 40, 140-এ কাহিনী শেষ। আর যদি ফটোগ্রাফারকে দেয় 500। এবার ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দিবে বুঝতে পারতেছেন? এখন ই কমার্স সাইটে কি প্রত্যেকটা ছবি ভাবে তুলবে? প্রত্যেকটার জন্য তুলবে না। যত কালার ভেরিয়েশন দেখেন সবই যে একই হিসাব। এই জন্য দেখবেন ই কমার্স সাইটগুলোতে একটা কথা বলা থাকে, যারা ভদ্র ই কমার্স বিজনেসম্যান তারা একটা কথা নিচে লিখে দেয় যে কালারের তারতম্য হতে পারে, কারণ অনলাইন এডিট করা, বাস্তবে কালারের তারতম্য হতে পারে। কারণ এই যে পার্পল, আমি এখান থেকে কিন্তু কোনো কালার কোড বা কিছু দিতে পারতেছি না, আমি অনুমান করে যেটা পার্পল কালার হয়েছে দিয়ে দিলাম। তো এই কালার এবং বাস্তবের ফেব্রিক কালার আলাদা হতেই পারে। তো এই জন্য দেখে পাগল হওয়া যাবে না। ওটা হচ্ছে এই যে স্যাচুরেশন ডিস্যাচুরেশনের ঘটনা, বুঝতে পারছেন? ইনহ্যান্স করা হয়েছে। তো এই কারণে আমরা যদি মনে করি যে ইন্টারন্যাশনালি, যেমন ধরেন ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে কমিউনিকেট করার জন্য ক্লায়েন্টদের সাথে। তো যদি মনে করেন যে না আমি বাইরের কাজগুলো করতে পারবো না, বা আমার ওই কনফিডেন্টটা নাই, কনফিডেন্সের ল্যাকিংস আছে, তাহলে আপনি চাইলে বাংলাদেশের যে কমার্স বিজনেস যারা করে আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন। তাদের ওয়েবসাইটগুলোতে যান, গিয়ে তাদেরকে মেসেজ করেন যে তোমার তো এই সার্ভিস অবশ্যই লাগে, না লাগার কিচ্ছু নেই, লাগবেই মাস্ট, তো আমি তোমাকে এই সার্ভিসটা দিতে পারি। আপনি অফার করলেন, বা আপনার পরিচিত কেউ থাকলে আপনি অন্তত এই সার্ভিসটা তার সাথে ডিল করতে পারেন। কারণ ই কমার্স যে ওয়েবসাইটগুলো, এদের যে বিজনেসগুলো, এদের কাজ কি 1 সপ্তাহ 2 সপ্তাহ শেষ হয়ে যায়? প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসতেই থাকে। তার মানে আপনার সারা মাসই তাদের একজন দরকার, ঠিক কি না? তাহলে এই যে এই কাজটা দেখেন, আপনি লোকালিও করতে পারতেছেন, ইন্টারন্যাশনালিও করতে পারতেছেন। বুঝা গেল? ওকে, সো বলেন। হাতাগুলো চেঞ্জ হয়েছে তো? এই যে এই সাদাটার কথা বলতেছেন? আচ্ছা, না, সাদা কালারের কালার পরিবর্তন করতে পারবেন না। সাদা কালার যেটা, কারণ সাদার মধ্যে কোনো কালার নাই। কালার রিপ্লেসমেন্ট মানে কি? আমি কালার রিপ্লেস করব অন্য রঙকে। এই ডিজাইনে তো অন্য রঙ কখনোই সম্ভব না। আপনি ধরেন আমি আপনার মনের আশা পূরণ করার জন্য ধরেন যে আমি সাপোজ আমি এটাকে ধরেন যে রেড দিচ্ছি, যদিও আপনাদের ওখানে রেডটা বুঝতে পারবেন কিনা। ধরেন যে আমি যেভাবে করে রেড দেই, এই যে ব্রাশ টুল দিয়ে আমি ধরেন যে কালার দিচ্ছি এভাবে করে, এটাকে আমি হচ্ছে হার্ডনেসটাকে করে দিলাম, মানে আমি এটাকে কালার করি যদি এভাবে, কেমন লাগবে?
এটার তো একটা ডিজাইনের ব্যাপার আছে। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পাশে বসে এই কোশ্চেন করছে, এই এইভাবে করে ধরেন যে দিলাম, কালার হবে, ভালো লাগবে না। তো এই ডিজাইনটার সিস্টেমটা এরকম যে শুধুমাত্র এই যে এই জায়গাটাতে কালার আছে। এখন যদি আপনার ধরেন এখানে অন্য কালার থাকতো, ধরেন এই জায়গাটাতে অন্য একটা কালার আছে, তাহলে সেই কালারটা কিন্তু পরিবর্তন করা যেত, বাট সাদাতে হবে না। আচ্ছা, আরও অনেকভাবে চেষ্টা করা যেতে পারে। যেমন ধরেন আপনি কুইক সিলেকশন দিয়ে, তবে আমি আগেই বলি এগুলো তো কোয়ালিটি আসবে না। ধরেন যে আপনি এই জায়গাগুলোকে সিলেক্ট করলেন, এই যে সাদা অংশগুলোকে আপনি, হ্যাঁ সিলেক্ট করাটা একটু মুশকিল হয়ে গেছে। আচ্ছা, আমি অল্প একটু জায়গা দিয়ে দেখাই আপাতত। এটার সিলেকশনের জন্য অন্য ইয়েও আছে। আমার ব্রাশ সাইজটা কি ইয়ে করা আছে? আচ্ছা আচ্ছা, এটা সিলেক্ট করা নেই না, না তারপরেও তো পুরোটাই চলে আসছে। আচ্ছা, ধরেন যে আমরা যে এতটুকু জায়গাকে যদি সিলেক্ট করি, অনেকে যেটা করে সাধারণত এগুলোকে মাইনাস করে দেওয়া যায়, সমস্যা নাই। ধরেন যে আমরা এই যে এতটুকুকে সিলেক্ট করলাম, অনেকে যেটা করে এই যে আমরা হচ্ছে লেয়ার নিছি, লেয়ারের উপরে কালার অ্যাপ্লাই করলাম, এই যে, ঠিক আছে। এরপরে কেউ বলে যে অপাসিটিটা একটু কমাই দিলাম এখান থেকে, তাহলে অ্যাডজাস্ট হবে, হবে না। কেউ আবার এখান থেকে ব্লেন্ড মুডটা নিয়ে কাজ করে, এই যে এখানে ব্লেন্ড মুড আছে, নর্মাল থেকে মাল্টিপ্লাই, এ দেখেন ফেব্রিকের মতন এই যে ভাঁজটা বোঝা যাচ্ছে না, বাট এগুলো প্রফেশনাল ওয়ে না। দেখেন এগুলোতে আপনার হচ্ছে এই যে ভাঁজ যেটা আছে এখানে, এটা বোঝা যাবে, কিন্তু এটা প্রফেশনাল না। আপনি মাল্টিপ্লাই করেন, দেখেন এখানে কিন্তু ভাঁজগুলো বোঝা, ফেব্রিকটা কিন্তু বোঝা যাবে, কিন্তু এগুলো প্রফেশনাল না। এইভাবে কালার রিপ্লেস করা উচিত না, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে আর নতুন কিছু আর নাই, দেখাই দেই। এটা হচ্ছে ম্যানিপুলেশনের জন্য ভাবছিলাম দেখাই দিব, কিন্তু মনে হয় আপনারা নিতে পারবেন না। আপনারা একটু প্র্যাকটিস করেন, এই যে এই ছবিগুলো আপনাদেরকে দেওয়া আছে, এগুলো একটু কুইক প্র্যাকটিস করে ফেলেন।